ঘটনাটি রবি যার কাছ থেকে কালেক্ট করেছে তার নাম হচ্ছে টিটু সরকার এবং তিনি এটি ছদ্মনাম হিসাবে ব্যবহার করেছেন, যিনি পেশায় একজন কবিরাজ। এবং সেই টিটু সরকারের দাদা যিনি ছিলেন তারও একটা ছদ্মনাম ব্যবহার করা হয়েছে, বলেছেন তার নাম মধু সরকার। তার সাথে এই ঘটনাটা ঘটেছিল এবং তখন এই দেশটি ব্রিটিশ ইন্ডিয়ার অংশ ছিল। এই পুরো অংশটা সেই সময়কার সিলেট, বৃহত্তর সিলেট জেলা ছিল তখন ওই সময়। তো সেই সময়কার একটি ঘটনা তিনি শেয়ার করেছেন, যেটি মধু সরকারের সাথে ঘটেছিল। এবং মধু সরকার একজন বেশ প্রসিদ্ধ কবিরাজ ছিলেন তখন, কবিরাজ এবং আয়ুর্বেদ চিকিৎসক। এবং তাকে নাকি সেই অঞ্চলের সবাই চিনত সেই সময়, মানে ওই অঞ্চলের দূর দূরান্তে, মানে এমনকি আসামের মানুষজনও তাকে চিনত যে তিনি খুবই একজন প্রসিদ্ধ মানুষ। অনেক রকমের চিকিৎসার জন্য তার কাছে আসা হতো এবং তিনি কিছু সাধনা জানতেন, যেটাকে অনেকে বলতো যে জিন সাধনা। মানে এই অনেকে বলতেন যে এই জিনের মাধ্যমে নাকি তিনি বের করেন এই বিশেষ বিশেষ গাছড়ার বা শেকড়ের সন্ধান তিনি নাকি জিনের মাধ্যমে দিতে পারেন। তো এগুলো তার সুপরিচিত ছিল এবং অনেক মানুষ চিকিৎসার জন্য আসতো তার কাছে। এবং তখনকার সময় দেখা যেত অসুখ বিসুখ, সাপে কাটা রোগী, তারপরে মানসিক সমস্যা যাদের হতো, আবার অনেকে বলতো পজেসড হয়েছে। তো এই সব চিকিৎসাই সেই মধু সরকার তিনি করতেন এবং বেশ মানে তার সুনাম ছিল, তিনি এগুলোতে বেশ সাফল্য পেতেন। তো এই কারণে তিনি বেশ সুপরিচিত ছিলেন। আর তিনি বেশ অন্যভাবে চলাফেরা করতেন, মানে তার চলাফেরাটা একটু অন্যরকম। তিনি মানে তার মতো একটা আলখেল্লা পরে থাকতেন, একটু রহস্যময়। তার লম্বা লম্বা চুল দাড়ি ছিল, মানুষজন তাকে বেশ সমীহ করে চলতো, মানে একটা সাধু সাধু ভাব তার চেহারার মাঝে ছিল। তো এই মধু সরকারের একটা বসার জায়গা ছিল, মানে যেটাকে তিনি বলতেন তার দরবার, সেটা একটা টিলার উপরে করা এবং সেখানে সুন্দর করে একটা তিনি কুড়ে ঘরের মতো বানিয়েছিলেন এবং সেই জায়গায় তিনি বসতেন, দিনের বেলা গিয়ে বসতেন এবং যারা তার কাছে বিভিন্ন সাহায্য নিতে আসতো তারা সেখানে আসতো এবং মধু সরকারের যে একজন অ্যাসিস্ট্যান্ট ছিলেন তিনি তাদেরকে বসিয়ে মধু সরকারের কাছে নিয়ে যেতেন। মধু সরকার কিন্তু কারো থেকে এরকম কোনো টাকা পয়সা নিতেন না বা স্পেশাল কোনো টাকা চাইতেন না, যে খুশি হয়ে তাকে যা দিত সেটাই তিনি রাখতেন, মানে তার কোনো ডিমান্ড ছিল না এইসব ব্যাপারে। তো তার মোটামুটি চলে যেত, তার নিজেরও কিছু এই যে পৈতৃক কিছু জায়গা জমি ছিল সেগুলোতে কাজকর্ম হতো। আর এই ওষুধ, কিছু কিছু ওষুধ বিক্রি করে ওষুধের দাম তিনি নিতেন, কারণ এগুলোর পিছনে একটা খরচ আছে, সেটা তিনি নিতেন। তো মোটামুটি তার কোনো মতে চলে যেত দিনকাল, মোটামুটি তিনি দিন পার করে ফেলতেন। একদিন মধু সরকার বসে আছেন দিনের বেলা, তার যে দরবার সেখানে বসে তিনি কাজ করছেন, তিনি আবার গবেষণাও করতেন। তো সেই গবেষণা করছেন, কাজ করছেন। তো এই সময় তার কাছে খবর এলো যে সেখানকার ইংরেজ সাহেব তাকে ডাকছেন। তো মধু সরকার ভেতরে ভেতরে বেশ বিচলিত হয়ে গেলেন, কারণ তিনি জানেন যে ইংরেজ সাহেব সাধারণত মানুষকে ডাকেন কোনো রকমের সমস্যার কারণেই, মানে স্বাভাবিকভাবে বা অকারণে এরকম কাউকে ডেকে পাঠান না। তো তিনি একটু বিচলিত হলেন। তিনি সেই বললেন যে খবর নিয়ে আসছিল, তাকে বললো যে আমাকে কেন ডাকা হচ্ছে। বললো এটা তো সাহেব জানে, সাহেব তো আমাদেরকে বলে নাই, বলছে আপনাকে খবর দিতে। এবং তিনি বলছেন যে এখন যেতে না, তার সাহেবের যে অফিস সময় শেষ হবে বিকেলবেলা আপনাকে যেতে বলছে এবং সাহেবের বাংলোতে যেতে বলছে, অফিসে না। তো মধু সাহেব একটু মানে খুব চিন্তিত হয়ে গেলেন, আবার তার অফিসে যেতে বলে নাই, তার বাসায় যেতে বলছে বাংলোতে, কি ব্যাপার। তো তিনি চেষ্টা করলেন এই লোকটার সাথে কথা বলতে, যাকে সাহেব পাঠাইছে, কারণ সে তো দেশি মানুষ কিন্তু ইংরেজের চাকরি করে, তার আবার একটু অন্যরকম ভাবসাব। তো যাই হোক, তাকে জিজ্ঞেস করলেন, মানে একটু করে নরম হয়ে জিজ্ঞেস করলেন কি ব্যাপার, কেন ডাকছে জানেন না? না আমি জানি না, এসব ব্যাপারে কথাও বলতে চাই না, আপনাকে যেতে বলছে, আপনি বিকালবেলা চলে আসবেন বলে সে চলে যায়। তো মধু সরকার এমনি বেশ টেনশনে পড়ে, সারাদিন তার একটু টেনশনে কাটে যে কি ব্যাপার, তার আবার কি সমস্যা হলো, তার দ্বারা কোনো প্রবলেম হলো কিনা। আবার এরকম কথা চলতেছিল যে যারা এখানে এই চিকিৎসা দেয় বা এই ধরনের কবিরাজ আছে তাদের থেকেও নাকি একটা ট্যাক্সের ব্যবস্থা চলে আসতেছে, যে ট্যাক্স কালেক্ট করা হবে এই ব্যাপারে। তো এটা তিনি শুনতেছিলেন যে খুব শীঘ্রই নাকি এরকম একটা ব্যাপার আসবে। তো ওইরকম কিছু কিনা সেটাও চিন্তা করতেছেন তিনি। তো চিন্তা করতে করতে তিনি তার মতো কাজ করলেন, ভাবলেন যাই হোক কোনো ব্যাপার না, আমি দেখি, আগে যাবো যে দেখি ব্যাপার। তো বিকাল এরকম দিন শেষে বিকাল চলে আসলো, তিনি আস্তে ধীরে তার মতো ওখান থেকে রওনা দিলেন এবং তিনি আস্তে আস্তে বিকালবেলা হাঁটতে সেখানকার পথ কিন্তু তখনকার বেশ দুর্গম,
হাঁটা চলার পথ, মাঝখান দিয়ে টিলা আছে, টিলার মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। তখন মানে বেশ আরও মানে এখনকার মতো এখন যেরকম সাজানো গোছানো আছে তার থেকে এখনও কিন্তু ওই অঞ্চলটা এরকম টিলা সমৃদ্ধ, কিন্তু তখন আরও দুর্গম রাস্তা ছিল। যাই হোক, এগুলো দিয়ে হেঁটে হেঁটে এক সময় তিনি শেষ বিকেলের দিকে পৌঁছায় গেলেন ইংরেজ সাহেবের বাংলোতে। বেশ সাজানো গোছানো সুন্দর বাংলোর গেটে খাকি পোশাকধারী আমাদের দেশীয় 2 জন প্রহরী দাঁড়ায় আছেন, তাদের হাতে রাইফেল। তারা সাধারণত বেশ অন্যরকম একটা ভাব নিয়ে থাকে। সাধারণত আমাদের দেশীয় মানুষ দেখলে একেবারেই পাত্তা দেয় না, কথাও বলতে চায় না, খুব রূঢ় চেহারা বানায় রাখে। অনেকটা সূর্যের চেয়ে বালি গরম অবস্থা, কারণ ইংরেজের আন্ডারে চাকরি করে, তাই তাদের ভাবও এরকম। কিন্তু তারা মধু সরকারকে দেখে কেমন যেন তটস্থ হয়ে গেল এবার, মানে খুব মানে নরম ধরম কেমন জানি হয়ে গেল। মধু সরকারকে দেখে বললো যে আপনি আসছেন, সাহেব অপেক্ষা করতেছে, যান ভিতরে যান। মধু সরকার উল্টা তাদের দেখে একটু হাসি দিতে চাইছিলেন যে তাদের একটু নরম করার জন্য। দেখলো যে তারা এমনিতেই অনেক নরম হয়ে আছে মধু সরকারের ব্যাপারে, এবং তাকে জাস্ট তাড়াতাড়ি ঢুকাইলো পথ দিয়ে। তো মধু সরকার ঢুকে মানে আর কথা না বলে আস্তে ধীরে হাঁটছে এবং হেঁটে দেখতেছে যে সামনে রাস্তা চলে গেছে, একেবারে মোটামুটি সুন্দর ইট বিছিয়ে পেভিং করা। মানে আমাদের দেশে তো পাথরের হয় না, ইটের পেভিং করা, মানে ওই সেই ব্রিটিশ কায়দায় তৈরি করছে। 2 পাশে লিয়ানো লতা দিয়ে দেয়ালের মতো করা, 2 পাশে লতা পাতার দেয়াল, এবং সেখান থেকে বেশ সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। তো মধু সরকার হাঁটতে হাঁটতে সেই ফুলগুলো দেখছেন, এবং এই পড়ন্ত বিকেল ওই জায়গাটা অন্ধকার হয়ে গেছে। 2 পাশে বাগান বিলাস গাছেরও একটা ছাউনির মতো তৈরি করছে সামনে। তেমনি দিয়ে যেতে যেতে দেখলেন যে বেশ অন্ধকার ওই জায়গাতে হেঁটে যে এক জায়গায় বেরোলেন, সেখানে দেখলেন খুব সুন্দর লন করা। মধু সরকারের কাছে একেবারে অন্যরকম লাগতেছিল। তার মনে মনে চিন্তা হইতেছিল যে এরকম যদি আমার যে দরবারের আশেপাশে বানাইতে পারতাম তাহলে খুব মানে অন্যরকম লাগতো, মানে এইরকম সুন্দর, মানে তিনি এগুলো আসলে এক্সপেক্ট করেন নাই। তো যে দেখেন সুন্দর একটা লন করা মাঝখানে, এবং সেই লনের মধ্যে একটা টেবিল রাখা, গোল টেবিল, এবং সেই টেবিলের মধ্যে চারপাশে চেয়ার। সেখানে সাহেব বসে আছেন, এবং সাহেবের পাশে মেম সাহেব বসা 2 জন। তো মধু সরকার একটু কুকড়ায় গেছেন আর কি, সামনে যে তাদের সামনে মানে সরাসরি সাহেবকে আসলে ফেস করতে সবাই ভয় পেত, কারণ তারা অনেকে জানতো যে এখানে সাহেবরা অনেক অত্যাচারী। আর এই সাহেবটা আসলে নতুন আসছেন, এটা সম্বন্ধে ওনার সম্বন্ধে তা জানেন না এবং দেখেও নাই, আগের সাহেবকে তিনি দেখছিলেন। তো যাই হোক, সাহেব তাকে দেখেই দেখলো যে খুব আশ্চর্যজনক, মানে তার মধ্যে অহংকার ব্যাপারটা নাই। আগের সাহেব কিন্তু বেশ অহংকারী ছিলেন। সে একদম চেয়ার থেকে উঠে বলেন যে হ্যালো মধু, কাম হিয়ার বলে ডাকতেছে সামনে আসতে। তো একটু ভয় পেয়ে গেলেন তিনি, যে তাকে সাহেব উঠে বলতেছেন কাম হিয়ার। তো তিনি একটু থতমত খেয়ে, যে তিনি যেরকম মাথা নাড়তেছেন, তো বলতেছে যে হ্যাঁ আমি তোমার কথা বুঝি, আমি বাংলা বুঝি, বলো তুমি কি অবস্থা, কেমন আছো তুমি, তাকে জিজ্ঞেস করে। তো মধু বলতেছে যে জি ভালো আছি, হ্যাঁ আপনি কেমন আছেন। তো মেম সাহেবও তাকে আবার জিজ্ঞেস করলো যে আপনি কেমন আছেন। তো মেম সাহেব আপনি করে বলতেছেন, তো সে বলতেছে জি মেম ভালো আছি। তো তাকে বসতে বললো সাহেব। তো সে বসতে বলছে, যেটাতে সে আর একটু অবাক হলো। সে মানে বসতে ইতস্তত করতেছে, মানে কিভাবে বসবে, আবার যদি কোনো সমস্যা করে, এই বসা নিয়ে যদি কোনো প্রবলেম তৈরি করে থাকে। তো সাহেব বলছে আরে তুমি বসো, কোনো অসুবিধা নাই, বসো। তো তিনি বসলেন। বসার পরে তাকে বলতেছে সাহেব যে আমি তোমার অনেক নাম শুনছি, তুমি অনেক বড় কবিরাজ, অনেক কিছু তুমি এখানে চিকিৎসা করো মানুষের, এবং অনেক কিছু তুমি আনতে পারো, গাছগাছড়া সম্বন্ধে অনেক কিছু জানো তুমি। তো এই গাছগাছড়া নিয়ে কথা বলার জন্যই তোমাকে আনছি আজকে। তো একটু অবাক হলেন মধু, একটু মানে গাছগাছড়া নিয়ে তার সাথে সাহেব কি কথা বলবে সেটা তিনি বুঝতেছেন না। তো একটু পরে দেখলেন সাহেবের ওখানে চা নাস্তা দেওয়া হলো, তো নিয়ে আসলো একজন এরকম বাটলার নিয়ে আসলো। মধু আসলে বেশ মানে সারপ্রাইজড, উনি আসলে বুঝতে পারতেছেন না যে সাহেব এত সমাদর করে সাহেব তাকে বসেছে, কারণ এই ধরনের ভালো ব্যবহারের কথা তিনি শুনেন নাই এই সাহেবদের সম্বন্ধে। তো তাকে ওই মেম সাহেব চা করে দিল, কাপের মধ্যে ঢেলে সুন্দর করে বানায় দিল। হ্যাঁ, তিনি তো অবাক, তাকে আবার জিজ্ঞেস করছে চিনি কতটুকু নিবে, সে তো মানে একেবারে মানে ভয়ে কুচকায় যাচ্ছে। তো সাহেব তখন তাকে বলল যে মধু তুমি সোজা হয়ে বসো, চিন্তা করো না, এটা মানে স্বাভাবিক, আমরা এরকম চা খাই, এটা নিয়ে এত ভয়ের কিছু নাই, আর আমি অনেক অন্যরকম মানুষ, তোমরা যেরকম দেখছো সেরকম না। তো যাই হোক, তার মাঝে দেখা গেল যে অন্ধকার হয়ে আসতেছিল, এবং তাদের টেবিলে বাটলার একটা এরকম বাতি নিয়ে আসলো, খুব ল্যান্টার্ন বাতি, মানে সেই হ্যাজাকের মতো খুব জ্বলতেছে আলো, অতটুক জায়গা অনেক আলো করে ফেলছে, এনে রাখলো। মানে বেশ মানে সে বাতির দিকে তাকাই মানে বারবার চোখ যাচ্ছে মধুর অন্যরকম, যে ভাবতেছে এরকম একটা বাতি যদি আমার থাকতো। তো একটু পরে সাহেব বলল যে
তোমাকে ডাকছি গাছগাছালি নিয়ে কথা বলবো বলে, তো তোমাকে আমি একটা ফুল দেখাই, এই ফুল কোথায় আছে তুমি বলতে পারো? তো মধু এমনি হেসে বলতেছে যে, মানে মুখে একটু হাসি এনে, যে সাহেব আমি যদি পারি আমি কিভাবে আপনাকে বলবো, যদি আমার চিনি তাহলে আপনাকে বলতে পারবো। তো বলে আচ্ছা দাঁড়াও। তো তিনি বই বের করলেন, একটা বই এরকম চামড়ার বাঁধাই করা, এবং মধু দেখতেছে যে অনেক পুরনো বই, বেশ পুরনো, বইটার উপর দেখে বোঝা যাচ্ছে। এই ধরনের বইয়ের কিছু কথা মধু শুনেছে, এই ধরনের বই পাওয়া যায়। তিনি শুনছেন যে মধ্যপ্রাচ্যে, মিডল ইস্টে এই ধরনের কিছু বই আছে, এবং সেরকমই সেই বইয়ের চেহারা, এবং বইয়ের উপরে একটা এরকম তালা মারার ব্যবস্থা আছে, এরকম একটা দিয়ে তালা মারার মতো। তো সেই সাহেব ওই তালা মারা ছিল না, ওইটা এমনি লাগানো ছিল, ওইটা খুলে ফেললেন, খুলে ফেলে বইয়ের মলাট উল্টালেন, এবং তিনি তার নির্দিষ্ট যেখানে মার্ক করা, এরকম দিয়ে মার্ক করা আছে, সেই পেজটা বের করলেন, করে একটা ফুলের ছবি সেখানে এরকম। তো মধু সরকার তো ইংরেজি পড়তে পারতো না, ইংরেজিতে অনেক কিছু লেখা উপরে, তো এখানে একটা ফুলের ছবি আছে এক জায়গায়, এবং আরও অনেক ছবি। তো সব ছবিগুলো ঠিকমতো আসলে তাকাচ্ছে না, সে ফুলের দিকেই মেন ফোকাস করছে মধু সরকার, কারণ বাকি ছবিগুলো দেখার মতো তখন তার মাথায় কাজ করে নাই। ফুলটাকে দেখে সে আটকায় উঠলো আসলে মনে মনে, কারণ সে জানে এই ফুলটার নাম তাদের এখানে প্রেত ফুল। এই প্রেত ফুল মানে অন্য কোনো নাম আছে হয়তো, আমি এখানে যেহেতু ঘটনাটা যেভাবে বলা হয়েছে সেভাবে বললাম, প্রেতের ফুল, ভূত প্রেতের ফুল আর কি। এই ফুলটা গহীন পাহাড়ি অঞ্চলে, পাহাড় যেখানে খুব সুউচ্চ এবং ওখানে বৃষ্টি হয় সবসময়, সেইখানে কোনো একটা পাহাড়ের উপরে জন্মায়, আর এটাকে নাকি গাইড করে রাখে সেখানকার প্রেতরা, এবং এই প্রেতগুলো খুব ভয়ঙ্কর। এটা সে শুনছে, এই ফুল কিন্তু তার দেখার সৌভাগ্য হয় নাই, এটা সম্বন্ধে সে শুনে আসছে। মধু সরকার এই তার কবিরাজি জীবনে, বা তারও পূর্বপুরুষ যারা এই কবিরাজি করছে তাদের কাছ থেকে এটাই শুনে আসছে এই প্রেত ফুলের কথা, এবং সেই বর্ণনায় সে এটার এই চেহারাটা দেখেই সে বুঝতে পারছে। এবং এইটার একটা রাফ ছবি সে দেখছিল আরও পুরনো একজন কবিরাজের কাছে, সে তাদেরও মধু সর্দারদের গুরুর পর্যায়ে পড়বে। তিনি আসছিলেন দূরের পাহাড় থেকে, এবং তার কাছে একটা চামড়ার মধ্যে এইভাবে আঁকা ছিল ফুলের ছবিটা, সেটা তিনি দেখছিলেন, এবং আরও কিছু নকশা আঁকা ছিল। তো এর জন্য মধু সরকার আসলে একটু ঘাবড়ায় গেছেন, তিনি একটু মুখ টুক শুকায় গেছে। তখন সাহেব বলতে, কি তোমার মুখ শুকিয়ে গেল কেন, কি হয়েছে? তো তিনি বলতেছেন যে সাহেব এই ফুলের কথা আমি শুনছি, আমার চোখে কোনদিন দেখি নাই। তো বলে আচ্ছা তুমি জানো এটা কোথায় আছে, কোথায় পাওয়া যায়? তো সাহেব আবার তাকে বলতেছে যে আমি শুনছি পাহাড়ি ওরকম দুর্গম অঞ্চলে ওখানে আছে এটা, কিন্তু এটা সংগ্রহ করার মানুষ আমার কাছে নাই, আর এরকম জ্ঞানও নাই। তুমি তো অনেক এসব জিনিস জানো, ঝাড়ফুঁক, তন্ত্র মন্ত্র এগুলো জানো, তুমি এই ফুলটা আমাকে এনে দিবা। তোমাকে আমি সোজা কথাই বলি, আমার এই ফুল লাগবে, তুমি এনে দিবা আমাকে, এবং তুমি ভালো করে দেখো, ফুলটা দেখে নাও ভালো করে, ছবিটা ভালো করে দেখো, তুমি এই ফুল আমাকে এনে দিবা, এবং যদি তুমি এনে দাও তোমাকে আমি অনেক বড় ইনাম দিব, যেটা তুমি চিন্তাও করতে পারো না। মধু, তুমি অনেক কিছু আমার কাছে চাইতে পারবা, এবং আমি যে খেয়াল করছি তুমি এই যে আমার এই ল্যান্টার্নের দিকে তাকাইছিলা, তোমার ভালো লাগছে, এটা তোমাকে এখনই দিয়ে দিব আমি যাওয়ার সময়, এটাও নিয়ে যাবা, এটা হচ্ছে তোমার উপহার। আর তোমার ম্যাডামও তোমাকে কিছু উপহার দিবে, এখন তোমার এখানে যে ম্যাডাম যে দেখছো উনিও উপহার দিবে। আমি আর তোমার ম্যাডাম দুইজনই গবেষণা করি, আমার এই ফুল লাগবে, তুমি যেমনে পারো এই ফুল আমাকে এনে দিবা। তো মধু একদম গলা শুকা যায়, সে বলে যে আসলে সাহেব আমি কিভাবে, বলে যে না আমি ওটা শুনতে চাই না, আর তুমি এটা আনতে যাওয়ার জন্য তোমার যে খরচ লাগবে সেটা আমাকে জানাবা, সেটারও আমি ব্যবস্থা করে দিব, তোমাকে তো আমি খালি হাতে পাঠাবো না, তুমি যাবা। এর মধ্যে দেখে বাটলার খাবার দাবার নিয়ে আসছে, তো মধু একদম গলা শুকায়, কি করবে, দেখে বেশ ভালো খাবার দাবার, এবং মধু আসলে সাহস পাচ্ছিল না এই সাহেবের সামনে বসে এইভাবে খাওয়ার, সে চিন্তাও করে নাই যে সেইভাবে সাহেবের সাথে বসে খাবে। সাহেব তাকে খুব একেবারে দেখা গেছে যে অনেকটা বন্ধুর মতো বসায় বসায় তাকে খাওয়াইলো, এবং সেই মেম সাহেবও উঠাই দিল অনেক খাবার দাবার, এবং কেন জানি তার মেম সাহেবের প্রতি বেশ মায়া হইলো, খুব নরম ধরম প্রকৃতির মহিলা, কিন্তু তারা কি নিয়ে গবেষণা করে যতটুক সে বুঝতেছে এই ফুলটা নিয়ে, এই ফুলটা আসলে খুব সহজ গবেষণার জিনিস না। যাই হোক, সে আরেকবার ছবিটার দিকে তাকাচ্ছে, তখন অন্ধকার আরও বেড়ে গেছে, ল্যান্টার্নের আলোতে দেখতেছে বা যেই কালি দিয়ে এটা আঁকা হয়েছে সেটা এমন কোন স্পেশাল কালি যে একদম চকচক করতেছে। সে চিন্তা করলো যে ফুলের কালার কি এরকমই নাকি আর অন্যরকম, এই ছবিতে এরকম লাগতেছে।
এর মাঝে সে যখন নাকি ফুলের থেকে চোখ সরালো, আশেপাশে কিছু নকশা আঁকা দেখলো এবং কিছু ফিগার আঁকা দেখলো। সেই ফিগারগুলোর দিকে এখন তার চোখ পড়ছে, সে আটকায় উঠলো। এর মাঝে এখানে একটা ফিগারের ছবি আছে, সেটাকে তারা জানে রাত্রির প্রেত হিসাবে। এটা মধু সরকার তার জীবনে যত রকম এই কবিরাজি স্টাডি করছে, এবং সে তো আসলে তখন মানুষকে ওই যে পজেশনও ছাড়াইতো রাত্রির প্রেত, এবং এই রাত্রির প্রেত অনেক ভয়ঙ্কর। তার সারা শরীরের চেহারাটা ধোঁয়ার মতো, মনে হয় একটা ধোঁয়ার কুণ্ডলি দিয়ে যদি মানুষের শরীর ফর্ম করে সেরকম। এবং রাত্রি প্রেতকে কিন্তু কখনো এই সে ইসের দেখার, মধু সরকারের দেখার সুযোগ হয় নাই, বা সে কখনো পজেশন ছাড়াইতেও জানে, এবং সে জানে এটা নাকি অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী, এই প্রেতকুলে অনেক শক্তিশালী। তো সে এটা সবসময় শুনে আসছে, তো তার কখনো দেখারও সুযোগ হয়নি, বা সে অনেক রকম প্রেত দেখছে, তার নিজের চোখেই দেখছে সে, কারণ সে রাতের বেলা সাধনা করছে, পাহাড়ে বসে থাকছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু সে এই জিনিসটা সে কখনো নিজের চোখে দেখে নাই, সে শুনছে অনেকের কাছে অনেক শক্তিশালী। তো সে যখন ওইটার ছবি দেখলো, দেখে আরও ভয় পেয়ে গেল। তো সে শুধু সাহেবকে বললো, সাহেব এই যে দেখছেন এটা রাত্রির প্রেত, এ কিন্তু অনেক ভয়ঙ্কর, এটা সম্বন্ধে কি বলা আছে এখানে, আপনি যদি একটু আমাকে বলতেন। তো সাহেব তখন বলতেছে, এ হচ্ছে এইটার গার্ডিয়ান, তোমার এই যে ফুল, যে এই ফুলের অভিভাবক হচ্ছে এরা, এটাকে রাখে। এখন তুমি বের করবা এটাকে থেকে কিভাবে তুমি বাঁচবা, এটা তোমার বের করার ব্যাপার। আমি এইখানে বইতে যা আছে তোমাকে খুব ভালো মতো বুঝাইতে পারবো না, কারণ তোমার তন্ত্রমন্ত্র এবং শক্তি এটা লাগবে তোমার ওখান থেকে আনার জন্য। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ, এসে তখন বলে, তোমাকে বলছিলাম যে এই ল্যান্টার্নটা তোমাকে দিয়ে দিব, এই যে বাতিটা, এটা নিয়ে যাও, তুমি রাস্তা দিয়ে যাও, তোমার তেমন কিছু লাগবে না। আর বাকি তোমার যদি কখনো এই যে কেরোসিন বা এইসব জিনিস দরকার পড়ে, সব কিছু আমার এখান থেকে পাবা। আমি শুনছি যে তোমার একটা দরবার আছে, সেখানেও তোমার জন্য যা যা গোছানোর দরকার আমি গোছানোর ব্যবস্থা করে দিব। তোমার খরচ যা লাগে যাবার জন্য আমাকে জানাবা, এবং তুমি খুব শীঘ্রই আমার জন্য কাজটা করবা। সামনে যে অমাবস্যা আসতেছে, অমাবস্যার আগে আমার এটা লাগবে। তো এই বলে তাকে সুন্দর করে বিদায় দিয়ে দেয় সাহেব। তো মধু সরকার মানে সাহেবের কাছে বিদায় নিয়ে খুব মানে অন্যরকম একটা ভাবের মধ্যে চলে যায়। তার হাতে সেই ল্যান্টার্নটা ঝুলতেছে, বেশ আলো ছড়াচ্ছে, এবং তাকে এটা দিয়ে দিছে। সেইটা নিয়ে আস্তে আস্তে ব্যাক করে রাস্তা দিয়ে, এবং সেই যে গার্ডরা অবাক হয়ে তাকায় থাকে যে সাহেব এত দামি এই ল্যান্টার্ন রেখে দিয়ে দিছে, মানে খুব অবাক। এবং তাকে আর কথা ঘাটেতে সাহস পায় না, ঘাটরা তাকে অন্যরকম একটা রেসপেক্ট শুরু করে। মধু সরকার সেই ল্যান্টার্ন নিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতেছে রাত্রেবেলা, এবং সে চা বাগান, পাশে চা বাগান আছে, বিশাল বিশাল চা বাগান, চায়ের গাছ পুরো এখানে বড় বড় লম্বা লম্বা গাছের মাঝখানে। এর মধ্যে দিয়ে সে যখন যাচ্ছে, তার কাছে জানি কেমন লাগতেছে, মানে অন্যরকম লাগতেছে পরিবেশটা। এই আলোটা ছড়ায় পড়ছে, এরকম অন্ধকারের মধ্যে এরকম আলো সে কখনো দেখে নেই, কারণ সে তাদের ওখানে নর্মালি হারিকেন বা কেউ যদি বেশি আলো নেয় মশাল নিয়ে আসে এরকম। যাই হোক, একটা ঘোরের মধ্যে করে চলে আসলো মধু সরকার বাসায়, এবং এসে সে খুব টেন্সড অবস্থায় বসলো। তার স্ত্রী জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? সে বলল যে আমি এরকম এরকম একটা ব্যাপার সাহেব আমাকে বলছে, এসে কিন্তু তুমি জানো না এটা যেই আমাকে বলছে এটা খুব ভয়ের একটা ব্যাপার, বা এরকম এটার তোমার গুরুত্ব আমি তোমাকে বলতে পারবো না। তো তার স্ত্রী বললো যে সাহেবের কথা যদি তুমি অমান্য করো, সাহেব কিন্তু তোমার ক্ষতি করবে, বা উনি ছাড়বে না তোমাকে, কারণ উনি অনেক সুন্দরভাবে তোমার সাথে যেহেতু ব্যবহার করছে, এটা কারণ তার দরকার এই কারণেই। আর তুমি যদি করে দিতে পারো, হয়তো তোমাকে আসলে অনেক কিছু দিবে, আর যদি তুমি না করো তাহলে হয়তো বিপদেই পড়বো আমরা। তুমি তো অনেক কবিরাজি করো, অনেক রকমই ঝুঁকি নাও, সাহেবের কাজটাও করে দাও, তার স্ত্রী বলে। তো তিনি বলে, আচ্ছা আমি দেখি কালকে কি করা যায়। তো পরদিন তিনি তাড়াতাড়ি যোগাযোগ করেন, তার পরিচিত আরও কবিরাজদের খবর পাঠান যে তিনি একটা কাজে যাবেন, তার সাথে কেউ যাবে কিনা। যাই হোক, এরকম খবর দিয়ে তিনি আনেন। এর মধ্যে তিনি 5 জন কবিরাজের সাথে কথা বলেন, 5 জনের মধ্যে মাত্র 2 জন রাজি হয় তার সাথে যেতে, বলে যে বাকিজন যাবে না। তিনি বলেন যে খরচ যা লাগে আমি দিব, এবং তোমাদেরকে আমি ব্যবস্থা করে দিব, টাকা পয়সা যা লাগে, মানে সেই বাকি তোমাদের ইনামের ব্যবস্থা করে দিব আমি। তো 2 জন রাজি হয়, বাকি 3 জন বলে যে না, আমরা না, এটার ভিতরে অনেক ভয়ঙ্কর কাজে তুমি যেতে চাইতেছো। তো যাই হোক, ওই 2 জনকে নিয়ে এক সময় তিনি দিনক্ষণ ঠিক করে বেরিয়ে যান, এবং বেরোনোর আগে তিনি সাহেবের লোকের সাথে কথা বলেন, এবং সাহেবের কাছ থেকে বেশ তার যে রাস্তার খরচ এগুলো তিনি নেন। এবং তিনি অবাক হয়ে দেখেন যে তার সেই দরবারের মধ্যে সাহেব সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, তার ম্যাট্রেস পাঠাইছে তাকে, ওখানে তিনি যেখানে বসতেন সেখানে সুন্দর ম্যাট্রেস পাঠাই দিছে, তার লেখালেখির জন্য একটা ছোট্ট টেবিল পাঠাইছে সাহেব।
যেখানে বসে সে লেখালেখি করতে পারে। তাকে কলমের দোয়াত পাঠাইছে, অনেক কিছু মানে অন্যরকম ফ্যান্সি জিনিসপত্র পাঠাইছে তাকে। তো তিনি একটু অবাক হন যে সাহেব এত কিছু দিল, এখন তো আসলে আরও তাকে কৃতজ্ঞতায় আবদ্ধ করে ফেলছে। যাই হোক, তিনি সাহেবের থেকে সেই খরচ নিয়ে তিনি যথাসময় রওনা দেন বাসার থেকে বের হয়ে। তো যাচ্ছেন এবং তিনি হাঁটা দিচ্ছেন এবং এরকমভাবেই তিনি পার হয়ে যাচ্ছেন বিভিন্ন অঞ্চল, এবং এই অঞ্চলগুলো পার হতে গিয়ে তাকে দেখা যাচ্ছে যে দিনের বেলা তাকে রেস্ট নেওয়া লাগতেছে, কারণ দিনের বেলা গরম থাকে যেই সময়টা তিনি বেরিয়েছেন। আর তিনি জানেন যে এই ফুলের কোনো একটা কিছু পাওয়া গেলে রাতেই পাওয়া যাবে। ফুলটা ফোটে নাকি রাতে, গভীর রাতের মধ্যে ফুটে। এবং তিনি মোটামুটি যেই পথ দিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে পাহাড়ি পথ, যেই অঞ্চল দিয়ে যেই জায়গাতে মানুষ সচরাচর চলাফেরা করে না, মানে বন্য পথ ধরে যাচ্ছেন। এবং এটা চুজ করার একটা কারণ হচ্ছে তিনি মোটামুটি ওই দুইজন কবিরাজের সাথে আলাপ করে এবং পুরনো তার পুস্তক বা তাদের যে কিছু গাইডেন্স বুক থাকে কবিরাজদের, সেগুলো ঘেটে তিনি বের করছেন যে এই পথের কোনো একটা দিক দিয়ে এইভাবে গেলে বিভিন্ন রকমের মানে এরকম জিনিস পাওয়ার সম্ভাবনা আছে। এবং সেই সব জায়গায় তাদের সেই পুরনো সেসব নির্দেশনার মধ্যে কিছু কিছু জায়গাগুলো খুব ভয়ঙ্করভাবে ডেসক্রাইব করা, যে এই জায়গায় ঝুঁকি আছে। এবং ঝুঁকি বলতেই তারা বোঝায় বিভিন্ন রকমের মানে তাদের সেই সময়কার প্রেত বা অবদেবতার সেখানে অবস্থান আছে। তো যাই হোক, এগুলোর মধ্যে দিয়ে তারা চলে। দিনের বেলা তারা মোটামুটি পথ চলে, আবার রেস্ট নেয়, আবার রাতের বেলা মোটামুটি একটু খোঁজাখুঁজিও করে যদি এখানে কিছু পাওয়া যায়, কারণ তারা তো অবভিয়াস না। কিন্তু তিনি যেই জিনিসটা মোটামুটি শিওর, সেই সাহেবও কিন্তু তাকে বলে দিয়েছে ওই যে দূরের উঁচু পাহাড়গুলো যেখানে আছে, সেই পাহাড়গুলোর ওইখানে, সেখানে যে তোমাকে মোটামুটি খুঁজতে হবে, সেখানে এটা পাওয়া যাওয়ার সম্ভাবনা, কারণ এই বইতেও সেভাবে রেফারেন্স দেওয়া আছে। তো যাই হোক, এরকম হাঁটতে হাঁটতে এক সময় তিনি সেই উঁচু পাহাড়গুলার পাদদেশে পৌঁছান তার লোকদের নিয়ে। এবং যখন তিনি পৌঁছাইছেন তখন অলরেডি বিকেল হয়ে গেছে, এবং সেখানে দেখতে পাচ্ছেন যে এখানকার পাহাড়গুলো বেশ উঁচু, ওগুলার মতো না। এবং এখানে বিশাল বিশাল পাথরের পাহাড়। এতদিন যেগুলো ক্রস করে আসছেন এর মাঝে মাটির পাহাড় ছিল বা মাটি শক্ত হয়ে যে কোনো জায়গায় গ্রানাইট হয়েছে, বাট এগুলা বেসিক্যালি পুরোপুরি পাথরের পাহাড়, মানে পুরো পাথুরে পাহাড়। এখানে রুক্ষতা আছে, অনেক রুক্ষতা এবং উঁচু উঁচু জায়গা। তো তিনি চিন্তা করতেছেন যে কোন জায়গায় গেলে কিভাবে কি চিন্তা ভাবনা করতে পারে। তো তিনি চিন্তা করলেন যে এই দিক দিয়ে ঘুরে ঘুরে এরকম যদি আমি যাই, হয়তো এই পথে কোথাও পাওয়ার সম্ভাবনা আছে। তো মোটামুটি তিনি প্ল্যান করলেন। বাকি দুইজনও ক্লান্ত অনেক, তাদের সাথে যে খাবার দাবার আনছিলেন টোটাল সেগুলোও মানে বেশ কমে গেছে এখন তাদের, কিন্তু খাবারের যে রসদের পরিমাণ হয়তো আর 2-3 দিন চলবে, এরপরে তাদের মানে খবর হয়ে যাবে। তো তারাও বলতেছে যে দেখো, আমরা এই 2-3 দিন পরে যদি আমরা ওই পাহাড়ে ওখানেও যাই, যে যদি কিছু খুঁজেও পাই, নেমে এসে আমাদের খাবার দাবারের কী অবস্থা হবে। তো তিনি বলছেন যে দেখো, আমাদের এখানে আর কি করার আছে, আমাদের এখন এটাই সামনে চলতে হবে, সামনে তার কোনো উপায় নেই। আর এর থেকে বেশি হলে আমাদের ছোটোখাটো শিকার করার চিন্তা ভাবনা করতে হবে। তো যাই হোক, এগুলো চিন্তা করে তারা ওই দিন রাতে ওইখানে ক্যাম্প করে পাহাড়ের নিচে। তো পাহাড়ের নিচে ক্যাম্প করে মানে হচ্ছে তারা তাঁবু খাটায় এবং 3 জনে মিলে সে তাঁবুতে থাকে। তো রাতের বেলা ওই দিন নাকি অনেক রকমের শব্দ শুনে তাঁবুর আশেপাশে। হ্যাঁ, মানে এই শব্দগুলো মনে হচ্ছে যে দূর থেকে কেউ গান গাইতেছে, মানে কোনো নারীর কণ্ঠের গান। এবং সেই কণ্ঠের গানের কিছু আগামাথা বোঝা যায় না, শুধু সুর বোঝা যায়, কেমন একটা সুর, মানে সেটাকে পেঁচায় পেঁচায় যায় শেষের দিকে। এবং তার সাথে বাকি 2 জন যারা সহযোগী ছিল, যারা অন্য কবিরাজ, তারা খুব ভয় পাইছে। এবং মধুকে তারা বলে যে মধুদা, মানে জায়গা কিন্তু সুবিধার না, অলরেডি কিন্তু আমরা মায়ার অঞ্চলে চলে আসছি যে জায়গাটা, এবং ওই জায়গায় অনেক জাদুর ব্যাপার স্যাপার আছে, তারা জানে। যাই হোক, সে চুপচাপ তাদের নিয়ে বসতে বলে, এখানে বসে বলে যে তোমরা তোমাদের মতো করো, জব করতে থাকো, যেভাবে হোক আমরা একসময় যাবো এরকম এখান থেকে। তো যাই হোক, এগুলা সে কথাবার্তা বলে ওই দিন রাত্রে কোনো মতে কাটায় দেয়। এবং তিনি নিজেও গভীর রাত্রে শুনছে যে এইরকম মানে একটা খুব মায়াবী কণ্ঠে কেমন করে জানি এখানে গানের মধ্যে আঁকা বাঁকা সুর, মানে সুরটা স্বাভাবিক না, মানে মানুষের একটা মানুষ গান গাইলে যেরকম হয় সেইভাবে না, কেমন জানি একটু সুরটা। তো তিনি শুনছে, তার কাছে মনে হয়েছে কোনো অসুরেরই গান গাইতেছে। তো যাই হোক, দিনের বেলা দিন শুরু হয়। পরদিন দিন যখন আসে, দিনের বেলা দেখতেছে যে মেঘলা দিন, বেশ মেঘ ডাকতেছে গড়গড় গড়, এবং অঞ্চলে খুব বৃষ্টি হইতো। বুঝতেছে বৃষ্টি হবে, কিন্তু তাদের তুলতে হবে এখান থেকে, বসে থাকলে হবে না। আবার এই পাহাড়ের এই নিচের দিকে এরকম থাকলে বৃষ্টি নামলে ঢল নামবে।
তো মধু যাওয়া শুরু করে ওখান থেকে। তো উঠে তারা তার সাথে অ্যাসিস্ট্যান্টদের নিয়ে যাওয়া শুরু করে এবং উঠতে উঠতে সারাদিন তারা অনেক দূর ওঠে এবং পাহাড়ে ক্লাইম্ব করে, অনেক ক্লান্তিকর জিনিস। তো এরকম তাদের যেটা ছিল এই পাশ থেকে 2টা প্যাচ দিয়ে এই পাশে সে তৃতীয় যে শৃঙ্গটা অনেক উঁচা এবং সেটার মধ্যে দিয়ে যাওয়ার রাস্তাটা মনে হচ্ছে আরও দুর্গম, এবং যে এই পাশ থেকে ঘুরে যেখানে উঠতেছে সেখানে বেশ কিছু গাছগাছালি আছে, বড় বড় বোল্ডার রাখা, পাথরের বোল্ডার। তো দ্বিতীয় মোচড় যখন তারা ক্রস করছে তখনই কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে আর কি, মানে বিকাল পড়ে গেছে, সূর্যের একদম লালিমা এসে লাগছে এখানে। তো তার সাথে 2জন হাঁপাতে হাঁপাতে বলল যে মধুদা আর তো মনে হয় আমরা উঠতে পারতেছি না, ভয়ও করতেছে, মধুদা এক কাজ করে চলো আমরা ফেরত যাই। তো মধু তখন বলল যে দেখো আমার তো ফেরত যাওয়ার উপায় নাই, তোমাদের তো কাজ দেওয়া হয়নি, কাজটা দেওয়া হয়েছে আমাকে, এখন আমি যদি এটাতে এরকম করি আমার ক্ষতিই হবে, আমাকে ক্ষতি করবে তারা, এটাই হলো অবস্থা। তো এক কাজ করি, রাতও নামছে, তোমরা যেহেতু ভয় পাইতেছো তোমরা 2জন এখানে তাঁবু করে থাকো, এই দ্বিতীয় যে মোচড়টার এখানে, সেখানে একটু সমতল জায়গা আছে, একটা বিশাল গাছ আছে বড় এরকম দেবদারু গাছের মতো, বসে ওইখানে তোমরা তাঁবু করে থাকো, আমি একা উঠে যাই এবং রাতে এই যে তৃতীয় সিংহটা এইখানেই সার্চ করতে হবে উপরে গিয়ে, এবং আমি যতটুকু জানি যে এখানেই কোথাও হয়তো এরকম কিছু থাকার কথা। তো দেখি আমি উপরে উঠে যাই, তোমরা এখানে থাকো, আর আমি যদি না নামি, যদি মানে কালকে দিনের মধ্যে আমাকে না নামতে দেখো তোমরা চলে যেও, মানে কালকে দুপুরের পর যদি আমি এখান থেকে না নামি তোমরা চলে যেও, আর আমি যদি তোমাদেরকে ডাক দেই কোনো রকম বিপদে আপদে ডাকি, তাহলে তোমরা শুনো, চেষ্টা করো, নিজেদের বিবেচনা ব্যবহার করো যে আমাকে সাহায্য করা যায় কিনা, মানে যাওয়া যায় কিনা। আর তবে একটা জিনিস মনে রাখো, আমরা যেখানে আসি এই এলাকাটা হচ্ছে একটা মায়াবী এলাকা, এখানে কিন্তু অনেক উল্টাপাল্টা জিনিসও একজন আরেকজনের মতো ডাকতে পারে, তো সাবধান। তো যাই হোক, আর তোমরা তো নিজেরাও কবিরাজ, তোমরা জানো কি করবা। তো তারা 2জন ওখানেই তাঁবু করে এবং যখন সন্ধ্যা মিলায় যায় হালকা পানাহার করে সেখান থেকে মধু হেঁটে চলে যায় উপরের দিকে। তো হাঁটতে হাঁটতে সে উঠতেছে এবং সে পেছনে দেখতেছে তার যে বাকি 2 কবিরাজের তাঁবু, এবং তার একটা ছোট্ট আগুনের কুণ্ডলি জ্বালায় বসছে সেখানে। তো সেটা দেখতেছে এবং তার কাছে একটু ভয়ই লাগতেছে যে তার সাথে 2জন মানুষ, এই 2জনকে ছেড়ে সে একা চলে যাচ্ছে উপরে, এবং সে এখন পুরাই একা। তো হাঁটতে হাঁটতে অনেক দূর উঠে গেছে, আকাশে একটা চাঁদ উঠছে এবং সে এখন যেখান দিয়ে যাচ্ছে সেখানে কিন্তু এরকম পথটা বাঁকায় উঠছে, তো পেছনের কিছু আর দেখা যাচ্ছে না। তো আকাশের একটা চাঁদের আলো এসে পড়ছে, 2 পাশে পাহাড়ি দেয়াল এবং মাঝখান দিয়ে চিকন একটা হাঁটার মতো রাস্তা, আর কিছু নাই। তো সে ওখানে হাঁটতেছে এবং সে তখন হাঁটতে হাঁটতে তার কিছু সাধনা ছিল আসলে, মধু সে তো একজন আসলে কবিরাজ এবং আয়ুর্বেদ এবং এগুলো আর কি, তার কিছু সাধনা ছিল। সে কিছু তন্ত্র মন্ত্র করা শুরু করে, সে মন্ত্র পড়তেছে মনে মনে আর তন্ত্র করতেছে, এবং সে তার সাথে আসলে ওই সময় আসলে সত্যি কথা বলতে যে সে এটা কাউকে বলতো না, তার অনেক সাধনা করা জিন ছিল। তো সে এরকম একটা জিনকে ডাকা শুরু করে তার গাইডেন্সের জন্য। তো দেখা যাচ্ছে সে যখন পড়তেছে তার পেছনে হঠাৎ করে সেই জিনের উপস্থিতি সে টের পায়, বুঝতে পারে যে সে যাকে ডাকছে সে আসছে। তো সে তখন ঘুরে তাকে বলে পিছনে যে আমাকে তুমি এই যে অমুকের সন্ধান করে দাও, আমি এই ফুলের খোঁজে আসছি এখানে। তো সেই জিন বলে যে আপনি তো কাছাকাছি চলে আসছেন, কাজটা খুব ভুল করছেন, ওই জায়গাটা খুব খারাপ। আপনার একটা কথা বলি, যতই আমি নিজেও খারাপ হই, যতই নিজে খারাপ কাজ করে থাকি, কিন্তু সত্যি কথা বলতে কি আপনি যেখানে আসছেন এই রাত্রের যে প্রেতের এখান থেকে ছাড়া পাওয়ার উপায় নেই, এবং ওই প্রেত অনেক শক্তিশালী, আপনি ওখান থেকে ফুলটা নেবেন কিভাবে? ওখানে বলা হয়েছে যে ওখানে ফুল নিতে পারবে শুধুমাত্র পিওর হার্টের মানুষ। আপনি তো পিওর হার্টের মানুষ না, আপনার ভিতরে অনেক রকম গলদ আছে, আপনি অনেক গলদ কাজ করছেন, আপনি নিজেও জানেন, আর আমি যেহেতু জিন আমাকে ডেকেও অনেক কাজ করেছেন, আমি তো জানি। তো আপনি ওখানে যেয়ে বুঝতে পারবেন যে কী অবস্থা, আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন। তাই আপনাকে আমি বলে দিতে পারি কোথায় আছে জিনিসটা, এইটুকু আমি বলে দিতে পারি। তো তখন একটু থতমত খেয়ে মধু বলে যে আমি এখন কিছু করার নেই, আমি এসে পড়ছি, আমাকে তো করতেই হবে, কোথায় আছে তোমাকে বলে দাও। বলে আপনি এখান থেকে সোজা উঠে যাবেন, উঠতে উঠতে এই জায়গায় যে বাঁক নিয়ে এই পাশে যে দেখবেন যে একটা সোজা শৃঙ্গ আছে, ওখানে দেখবেন একটা চিকন ঝর্ণা পড়তেছে, এবং ঝর্ণার পাশে একটা উঁচু গাছ আছে, অনেক উঁচা একটা গাছ আছে, এবং সেই গাছটার
উপর দিকে সমতল একটা এরকম বারান্দার মতো বেরোইছে, এবং সেই জায়গাতেই এই ফুল অনেকগুলো ফুটবে, আজকে রাত্রেই ফুটবে, কিন্তু সেই জায়গায় কিন্তু এই রাত্রি পিশাচ পাহারা দিয়ে আছে। এখন আপনি বুঝেন আপনি যাবেন কিনা, এ কিন্তু অন্যরকম, আপনাকে কিন্তু শেষ করে দিবে, এবং আপনি নিজের কিছু ওখানে বলি না দিয়ে আনতে পারবেন না ওখান থেকে, আপনার কিন্তু কিছু একটা দিয়ে আসতে হবে ওখানে। তো তখন সেই মধু বলে যে আচ্ছা আমি দেখতেছি, তুমি আমার সাথে আসবা। তখন সেই জিন বলে না, আমি আপনার সাথে যাব না, আমার যাওয়ার মতো ওখানে ইচ্ছাও নাই, কারণ আমার সমস্যা হবে, আপনি যান। বলে সেই জিন ওখান থেকে চলে যায়। মধু দেখে যে হঠাৎ করে সে নাই, কেউ নাই, ওই জায়গাটা ফাঁকা। এতক্ষণ সে কথা বলতেছিল, একটা ছায়ার দিকে তাকায়, সে জানে যে ওখানে জিনটা আছে। তো মধু উঠতে থাকে, উঠতে উঠতে সে দেখতেছে যে চাঁদ একদিকে হেলে যাচ্ছে, অনেক রাত হয়েছে, গভীর রাত হয়ে গেছে, বুঝে তার হাত পা একেবারে অসাড় হয়ে আসছে। মধুর আসলে আর উপায় নেই, মধু বুঝতেছে যে সে নিজেও জীবনে অনেক অপরাধ করছে, অনেক কিছু করছে, সে আসলে পিওর সোলের মানুষ না, ওই ফুল সে নিবে কিভাবে সেটা চিন্তা করতেছে সে। এবং সেই জিন তাকে বলে গেছে ওইটা, যে এইটা তন্ত্রমন্ত্রের জন্য নেওয়া হয়, বড় বড় সাধনার জন্য নেওয়া হয়, যেই সাধনাতে এটা ব্যবহার করা হবে। জিন কিন্তু তাকে বলে গেছে এই ফুল যে আপনাকে নিতে যে পাঠিয়েছে সে কোনো একটা সাধনায় ব্যবহার করবে এটা, তো বুঝেন। তো যাই হোক, মধু উঠতেছে, উঠতে উঠতে সে একসময় সেই যে বর্ণনা মতো আসলেই একটা পাড়ে গিয়ে সে দেখে যে এই পাশে বিশাল একটা গাছ, এবং তারপরে একটা ঝর্ণার মতো নামতেছে। তো ওইখানে যে তার কাছে জানি কেমন লাগে, সে হঠাৎ করে মনে হয় যে কোনো কিছুর একটা উপস্থিতি আছে চারিপাশে, এবং সে হঠাৎ করে বুঝতে পারে ওই জায়গাটা কেমন জানি অন্ধকারটা বেড়ে গেছে, কারণ চাঁদটা যে ছিল চাঁদটাকে মেঘে ঢেকে ফেলছে, মনে হচ্ছে নিকষ অন্ধকারে ছেয়ে গেল ওই জায়গায়, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো মধু কিছুক্ষণ দাঁড়ানোর পর হঠাৎ করে সে বুঝতে পারে যে এতটাই অন্ধকার হয়েছে সে নিজের হাতের কিছু দেখতে পাচ্ছে না, এরকম একটু কিন্তু বেশ আলোকিত ছিল। মধু সাথে করে এক্সট্রা কোনো আলো আনে নাই, তো সে ওখানে দাঁড়ায় থেকে চিন্তা করে আমি কিভাবে উপর উঠবো, এই গাছের পাশে যে এই ঝর্ণা যে পড়তেছে এই পাশে, তো ওখানে বসে ওই যে উপরে যে সে বুঝতে পারছে যে এই জায়গাতে সেই সমতল জায়গা আছে, ওইখানে গাছ ফুল ফুটে আছে, ওখানে উঠবো কিভাবে। তো সে যখন নাকি ঝর্ণাটার পাদদেশে সে দাঁড়ায় চিন্তা করতেছে, অন্ধকার, শুধু পানির কুলকুল শব্দ, আর কিছু পাচ্ছে না। এই সময় সে খুব ভারী একটা নারী কণ্ঠ শুনলো, খুব ভারী টাইপের নারী কণ্ঠ। তাকে বলতেছে, মধু তুই এখানে আসছিস কেন? ফুল নিবি? আমার জন্য কি এনেছিস? এ ফুল তো আমার জন্য কি এনেছিস? তখন সে বলে যে আমি তো কিছু আনি নাই। হাসতেছে উপর থেকে হাসির শব্দ, মানে খুব অন্যরকম হাসির শব্দ, এবং বলতেছে তুই কিছু না আয় নেই, ফুল নিতে আসছিস আমার কাছ থেকে, তো সাথের দুটোকে রেখে যা, এখানে সাথে দুটো নিয়ে আসছিস না, ওই দুটোকে দিয়ে যা আমার কাছে, তারপর তুই ফুল নিয়ে যা। তো মধু তখন চিন্তা করতেছে যে আমি সাথে মানুষ নিয়ে আসছি, আমি এই সাথের মানুষদেরকে মানে এখানে বলি দিয়ে যাবো, এটা কি সম্ভব? সে তো জানে যে সে কি চাইতেছে, উপরের সে কিছু চাচ্ছে, মানে তার কাছ থেকে কিছু বলি যাইতেছে এখানে। তো সে বলতেছে যে আমি মানুষ দিয়ে গেলে কিভাবে হবে, তারা তো আমার সাথে আসছে, বলে কিছু না দিয়ে তো ফুল নিতে পারবি না, তুই এখানেই আসতে পারবি না। তো মধু তখন তার সাথে একটা ডিল করে, বলে আচ্ছা আমি ওদেরকে দিয়ে যাব, আমাকে উপরে উঠান। উপরে কিভাবে উঠাবেন? থাক ওখানে থাক, তুই এখানে দাঁড়া, আমি এখান থেকে চুল ফেলতেছি, চুল বেয়ে উঠে আসবি তুই, আর চুল বেয়ে উঠতে যা যদি পড়ে যাস তাহলে কিন্তু তোর দোষ, তাহলে আমার দোষ না। মধু থতমত খেয়ে যায় যে কি বলে, দড়ি বেয়ে আমি এখন উপরে উঠবো কেমনে? বলে পারবি, আমার চুল বেয়ে ওঠা অনেক সোজা, আমি টানবো উপরে। তো মধু আসলে না ভয়ে একটু কাঁপতে থাকে। হঠাৎ করে সে দেখে ওখান থেকে ফস করে শব্দ হলো, আর এই সময় মেঘের ফাঁক থেকে চাঁদ বের হয়ে আসলো। সে দেখলো বিশাল এক গাছে কালো চুলের মতো নেমে আসছে উপর থেকে, মানে অনেকটা লতার মতো একদম নিচে এসে পড়লো ফস করে এই ঝর্ণার পানির এখানে, এবং কেমন জানি ঝুলে আছে। তো উপর থেকে বলছে কই ধর। তো মধু আস্তে করে চুলটা ধরলো, চুলটা ধরে সে হাতে পেঁচাচ্ছে, এবং সে বুঝতেছে এটা চুলের মতো, কোনো নারীর চুলের মতো, এবং সে ফিল করলো চুলটাই তাকে টেনে নিয়ে যাচ্ছে উপরে, চুলটা তাকে টেনে উপর উঠায় নিয়ে আসছে, এবং সে উপরে উঠে যাচ্ছে। একটা দড়ি যদি টেনে কাউকে উপরে নিয়ে যায় সেরকম। এক সময় সে দেখলো যে সে সেই পাটাতনের কাছে এসে একটা মানে এরকম বেরোনো একটা বারান্দার মতো, ঝুল বারান্দার মতো, সেখানে এসে সে পা রাখলো, এবং সেখানে সে মানে দেখে চাঁদের আলোতে সে মানে থরে কম্পমান হয়ে গেল, সে কেঁপে উঠলো, কারণ সে দেখতেছে চাঁদের আলো পড়ছে, একদম লালচে টাইপের ফুল এরকম ফুটে আছে এখানে, এবং সে তাকায় দেখলো তার হাতে যে চুলটা পেঁচায় আছে সেখানে
তার থেকে সামনে একটা কালো অবয়ব, মানে একদম নিকষ কালো দেখতেছে, যে একদম নিকষ কালো। সেটা একটা মানুষ হিসাবে হয়তো আর একটু বেশি লম্বা, কিন্তু তার চুল এত লম্বা নিচ পর্যন্ত পড়ছে, তো খুবই অন্যরকম লাগলো ঈশের কাছে। তো মধু যখন নাকি পাতাটার দিকে তাকতেছে, তখনই দেখলো খ্যাক 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 করে হাসির শব্দ আসতেছে ওখান থেকে। তো বলতেছে কিভাবে দিবি, তো সাথের দুইটাকে, ওই দুটোকে তো দিতে হবে ফুল নিতে গেলে। তো মধুর মাথায় আসলে তখন একটা দুষ্ট চিন্তা আসে। তার চিন্তাটা এরকম আসে যে সে কিছু একটা ফাঁকি দিবে। মধু কিন্তু সে কিন্তু একজন সাধক, মানে সাধক বলতে সে তার এই কবিরাজি বিদ্যায়, তাদের আলাদা একটা ধর্মের মতো যে সে যে পালন করে সেটা অন্যরকম। তো সে একটা জিনিস জানে যে মনের কথা, কারণ সে অনেক এইসব দেবতা জিনদের নিয়ে সে কাজ করছে, সে জানে মনের কথা কিন্তু একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ শুনতে পারে না, জানতেও পারে না, এটা সে ভালোই জানে। তো সে মনে মনে কি চিন্তা করছে, তার এই চিন্তা কিন্তু ওই জিনিসটা ক্যালকুলেট করতে পারবে অনেক কিছু, কিন্তু এক্স্যাক্টলি জানবে না। তো সে তখন চিন্তা করতেছে আমি একে একটা ধোঁকা দিব। ধোঁকা কি, আমি ফুলটা নিয়ে নিব, আমি চুলটাও নিয়ে নিব, চুলের একটা গাছে নিয়ে নেমে যাবো, এবং এই চুল হবে আমার রক্ষা কবচ। সে তো আসলে মানে ওদের সেই সব ডিল জানে। ঈশের কাছে, মধুর কাছে একটা ধারালো ছুরি ছিল কিন্তু তার পোটলার মধ্যে। তো সে এগুলা ভাবতে ভাবতেই তখন তাকে বলছে কি ভাবতেছিস, আমার সাথে কোনো রকম দুধ প্রতারণা করবি? এটা বলতে বলতে মধু শ্যাট করে ফার্স্টেই তার চুলটা কেটে নেয়, যেটা তার হাতে পেঁচানো ছিল, এবং সে থাবা দিয়ে ওখান থেকে সে ফুলের যে ইটা ছিল কাণ্ডটা থাবা দিয়ে নিয়ে সে উপর থেকে ঝাঁপিয়ে পড়ে ঝর্ণার মধ্যে। মধু নিচে পড়তেছে, কিন্তু সে বুঝতে পারে, সে কিন্তু এটা ধারণা করে নিয়েছিল যে এই চুলটা ধরে যে আমি উপরে উঠছি, চুলটা আমাকে টেনে নেয় নেই, এটার মধ্যে কোনো একটা ব্যাপার আছে যেটার ফলে আমি উপরে উঠে গেছি, এবং আমি এটার ফলেই নামবো এখানে, আমি পড়বো না ওইভাবে। খুবই আশ্চর্যজনকভাবে সে যা ধারণা করছিল তাই, ফুলটাও কিন্তু তার হাতে ধরা ডাল সহ, এবং ফুলটা তখনও হয় নাই, মানে ল্যাটকায় প্যাটকায় যায় নাই, ফুলটা তার হাতের মধ্যেই আছে। এবং সে মনে হলো যে অনেকটা সুইফটভাবেই পানির সাথে নেমে এসে ছপ করে ঝর্ণার নিচে পড়লো, এবং পড়ে সে পানির তলে চলে গেল অনেক দূর। তারপরে তার হাতের মধ্যে কিন্তু চুল পেঁচানো, তো সে খুব মানে সুইফটলি সাঁতার কেটে উপরে উঠলো, উঠে তাকায় দেখতেছে তার হাতের ফুলটা নষ্ট হয়েছে নাকি, দেখলো না, পানিতে ল্যাপটায় গেছে, ফুলটা নষ্ট হয়নি। সে সাথে সাথে ফুলটা নিয়ে তার যে থলে ছিল থলের মধ্যে ভরে ফেলছে, এবং সে উপর থেকে কর্কশ শব্দে চিৎকার শুনছে, কর্কশ শব্দে চিৎকার, ভয়ঙ্কর কর্কশ শব্দের চিৎকার, মনে হলো আকাশ বাতাস একদম বিদীর্ণ করে ফেলতেছে। তারপর সে দেখলো ফট করে বিশাল এক বাদুড়ের মতো ডানা মেলে কিছু একটা উঠলো, এবং সেটা মানে সেই ডানাগুলা অনেকটা পাতলা চামড়ার মতো, বাদুড়ের যেরকম ডানা হয় সেরকম, সেই চাঁদের আলো সেই ডানা ভেদ করে নিচে নামতেছে। তো মধুও দৌড়ানো শুরু করলো, তার হাতের মধ্যে সে চুলটা পেঁচানো, চুলটাকে সে ভালো মতো পেঁচা রাখছে, কারণ সে জানে যে এই চুলটা পেঁচানো অবস্থায় সেই পিশাচ তার ক্ষতি করতে পারবে না। তো এই পিশাচ হয়তো ক্ষতি করবে হচ্ছে তার সাথে দুজনকে, সে কারণ পিশাচটা বাতাসে চক্কর মারতেছে, উপর একটা বিশাল বাদুড়ের মতো নিচে নামবে। তো মধু দৌড়াচ্ছে, মানে যত মানে দ্রুত সম দৌড়াচ্ছে, এবং সে কয়েকবার পা পিছলায় পড়ে গেছে, ওখানে পড়ে গিয়ে এসে উঠছে, হাঁচড়ে পাছড়ে উঠে এসে দৌড়াচ্ছে, কারণ সে আসলে চিন্তা করছে বারবার তার সেই জিনের বলা কথাটা, যে অনেক অপরাধ করছো জীবনে, তুমি তো পিওর হার্টের মানুষ না, তো তোমার দ্বারা এটা হবে না, সেটা সে মনে পড়তেছে। চিন্তা করলো যে আমি অনেক অপরাধ করছি, এইটা আরেকটা অপরাধ হবে, আমি সাথে দুই সঙ্গীকে যদি এখানে মানে করে যাই, তো সে হয়তো পারতো, চাইলে ওদেরকে স্যাক্রিফাইস করে চলে যেতে পারতো, কিন্তু সেটা সে করে নাই। মধু দৌড়াইতে 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 এক সময়, এবং সে দেখতেছে মাথার উপর দিয়ে চক্কর খেয়ে ওইটা ঘুরতেছে, কিন্তু ওর কাছে আসতেছে না, এবং মধু কিছু তন্ত্রমন্ত্র জানতো, সেগুলো সে পড়তেছে, এবং সেই মন্ত্রের মধ্যে একটা ব্যাপার ছিল এরকম জিনিস যে এই চুলের যে মালিক সে যেন তার আশেপাশে ঘেঁষতে না পারে, মানে এরকম একটা কিছু আর কি। যাই হোক, সেগুলো পড়তে পড়তে সে নিচে নামতেছে, এবং সেই সব মন্ত্র পড়তে বেশ। তো এগুলো পড়তে পড়তে সে নিচে নামতেছে, নামতে নামতে এক সময় সে দেখে সেই তাঁবুর কাছে আছে। তো সে দৌড় দিয়ে যে সেই তাঁবুর মধ্যে যে পড়ে সে ওরা দুজন প্রায় ঘুমায় গেছিল। তো মধুর এরকম হঠাৎ করে ঢোকা থেকে লাফ দিয়ে দুজন উঠছে, এবং ভয়ে চিৎকার করে উঠছে। মধু বলতেছে যে তাড়াতাড়ি আমাদের নামতে হবে, আমাদের উপায় নেই, তাড়াতাড়ি নামতে হবে, চলো চলো চলো, টাবু গোটানোর টাইম নেই, তোরা তাড়াতাড়ি চলো। তো দুজনে থাবা দিয়ে উঠেছে, তারাও ওই মানে ঘুম থেকে উঠে কোনো মতে তাদের থলে মলে নিয়ে তার সাথে দৌড়ানো শুরু করলো। তিনি বলতেছে, মধু বলতেছে যে আমার হাত ধরে রাখো তোমরা, তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না, আমার সাথে দৌড়াও। তো মধুর হাত ধরে ধরে চলতেছে, এবং তারা প্রায় পড়ে যায় এরকম অবস্থা।
এবং একটা পর্যায়ে দেখলো ঠিক তাদের খুব কাছ দিয়ে সেই জিনিসটা উড়ে চলে গেছে, ক্যাশ করে এরকম শব্দ করে কাছ দিয়ে গেছে। যাই হোক, ওরকম তারা নামতেছে এবং মধু হাতের মধ্যে সেই চুল পেঁচায় মন্ত্র পড়তে পড়তে নামতেছে। তো মন্ত্র পড়তে পড়তে টোটালি সে এক সময় ওই পাহাড়ের দ্বিতীয় ধাপটা পার হয়ে গেল। ততক্ষণে ভোর হয়ে গেছে, দিনের আলো ফোটা শুরু করছে চারিপাশে, এবং আলো ফুটতে ফুটতে এক সময় তাদের চলতে, তারাও মানে একদম মানে শেষ অবস্থা, নিঃশেষ অবস্থা। এই সময় দেখলো দিনের আলো ফুটছে, তো এক জায়গায় যে বসলো, বসে তারা বলল যে আমাদের এখানে বিশ্রাম নিতে হবে, কিন্তু এখান থেকে মানে আসলে চলে যেতে হবে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। তো সাথের দুইজন বলল তাকে, বাকি দুই কবিরাজ, যে কি ব্যাপার, কিভাবে কি, বলে যে আমি আমার কাজ করছি, এখন চলো আমরা একটু এখানে বিশ্রাম নিয়ে আমরা যাব। বিশ্রামের সময় অবশ্যই একজন জেগে থাকবে, এবং আমি যদি একটু ঘুমায় যাই, আমার হাত থেকে জানি দেখাইতেছে তার হাতে চুল পেঁচানো, বলছে এইটা জানি ছুটে না যায় কোনোভাবে। তো যাই হোক, তারা দুইজন বলল ঠিক আছে তুমি আগে করো। তারাও বসে থাকলো এবং মধুকে একটু তারা ঝিমায়েতের মতো ঝিমাইতে দিল আর কি। তো মধু বেশ খানিকক্ষণ ঝিমাইলো, তারা দুজন বসে তাকে পাহারা দিয়ে রাখলো। একসময় মধু উঠে বসলো যে না, আর সম্ভব না। তো তারা জিজ্ঞেস করতেছে এই চুল কিসের, এটা কিসের? বলে এটা তোমার জানার দরকার নাই, বলে চলো আমরা। তো তারা চলা শুরু করলো। তো যাই হোক, তারা এর মধ্যে এরকম চলতে চলতে পরে একটা গ্রাম পেলো। সেই গ্রামের মধ্যে মানে সেখানকার যে মানে একদম আদিবাসীদের গ্রাম, সেখানে যে গেল, সেখানে যে তারা বসে কিছু খাবার দাবার নিল, নিয়ে এই চুল কিন্তু মধু ছাড়ে নাই তার কাছ থেকে, কারণ সে যেটা করতেছে সে তো আসলে মানে করে আর কি, তন্ত্র করে আর কি, এগুলো কাইন্ড অফ কি বলে কুফরি কালাম আর কি। তো এগুলা করে এবং এটার সাথে এগুলাই মানে তার থাকে, এগুলো সে জানে কি করতে হবে না করতে হবে, তার এইসবের মধ্যে সে এগুলা করে আর কি। তো যাই হোক, সে ওইটা নিয়ে সেই ওইখানে তারা খাওয়া দাওয়া করে সেখান থেকে বের হয়, এবং বের হয়ে সেই গ্রাম থেকেও তারা চলা শুরু করে। তো চলতে চলতে খুব দ্রুতই একসময় তারা পৌঁছায়, মানে যাওয়ার পথটা যত কঠিন ছিল আসার পথটা এত কঠিন না। তারা একসময় তাদের সেই গ্রামে চলে আসে। আসার পরে মধু তার সেই দুই সহযোগীকে তার বাসায় নিয়ে আসে। বাসায় দেখে যে তার স্ত্রী খুব চিন্তিত, মধুর স্ত্রী খুব চিন্তিত হয়ে আছে যে কি ব্যাপার, আপনি আসেন না দেখে তার মানে ভাজ, এবং তাদের যে দুরবস্থা মানে একেবারে শতচ্ছিন্ন অবস্থা দেখে তার স্ত্রী আরও অবাক। মধু তার সেই দুই সহযোগী কবিরাজকে বলে বাসায় রাখো ওদেরকে, আমি আসতেছি বলে সে চিন্তা করছে যে আমি যত দ্রুত এই যে ফুল নিয়ে আসছি এটা ওই সাহেবকে পৌঁছায় দিব, তত দ্রুত কাজ শেষ, এবং আরও কিছু সাহেবের থেকে পুরস্কার নিয়ে এসে এদেরকে দিয়ে এদেরকে মানে আমার সাথের লোকদেরকে সেটেল করে দিব। তো মধু ওই হাতের মধ্যে চুল পেঁচানো আছে সেটা ছাড়ে নাই, সে তার ওই নিয়ে সেখান থেকে বিদায় নিয়ে রওনা দিল সাহেবের বাসায়। তো সাহেবের বাসায় সে একসময় পৌঁছাইলো, এবং পুরো রাস্তায় এখানে আর কিছুই ঘটে নাই। সাহেবের বাসায় যে সে দারোয়ানরা তাকে দেখেই সেই গার্ডরা বলল যে আপনি আসছেন, সাহেব তো আসলে আপনার জন্য অনেক চিন্তিত হয়ে আছে, আচ্ছা আপনি দাঁড়ান আমরা খবর দিচ্ছি বলে তাড়াতাড়ি তাদের মধ্যে একজন চলে গেল বাসার ভিতরে, এবং একটু পরে দেখলো সাহেবই হন্তদন্ত হয়ে আসতেছে। তাকে দেখে মনে হলো যে মানে একেবারে আসমানের চাঁদ পেয়েছে। সাহেব বলছে মধু তুমি আসছো? বলে হ্যাঁ। তুমি কি আমার কাজ করছো? বলে যে হ্যাঁ করছি। তো সাহেব বলে আসো। তাকে তাড়াতাড়ি নিয়ে গেল বাসার ভিতরে, নিয়ে যে সেই লন পার হয়ে তাকে একটা ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে দেখলো যে ঘরটা বেশ অন্ধকার এবং অনেক রকম জিনিস সেই ঘরের ভিতরে। মধু কিছু কিছু জিনিস দেখে অবাক হইতেছে, যেগুলার দুই একটা কাঠের কিছু স্কাল্পচার টাইপের, কাঠ দিয়ে বানানো খোদাই করে, এগুলোর কথা মধু অনেক শুনছে তার এই কবিরাজি লাইনে, কিন্তু সে কখনো এগুলো চোখের সামনে এরকম দেখতে পাবে সে করে নাই। তো সে যখন দেখতেছে তাকে, সাহেব তার দিকে তাকে হাসতেছে, হেসে বলে যে অনেক কিছু অন্যরকম না, এগুলো আমার কালেকশন, যাই হোক তুমি তাড়াতাড়ি তোমার জিনিস দাও, আমার জিনিস দাও। তো মধু তখন তার ব্যাগ ঘেটে সেই ফুলটা বের করে সাহেবের হাতে দেয়। তো সাহেব দেখে যে ফুলটা মানে মধু তো এটা রাতের বেলা গভীর রাতে এটা করছে, এর মধ্যে থেকে অনেক সময় চলে গেছে, 24 ঘন্টারও বেশি, প্রায় 24 ঘন্টার মতো চলে গেছে। এর মাঝে এই ফুল যে এখন এরকম আছে এটাই খুব আশ্চর্য ব্যাপার, এবং মানে খুব তরতাজা। এবং সেই সাহেবের রুমে যে বাতি জ্বলতেছে মানে এরকম একটা ল্যান্টার্ন, সেটা আলোতে ঝকমক করতেছে অন্যরকম। তো সাহেব ফুলটা নিয়ে মনে হলো চোখ একদম বিস্ফোরিত চোখে তাকায় থেকে বলে যে তোমার ম্যাডাম যদি এখন দেখতো কি যে খুশি হতো, কিন্তু সে একটু অসুস্থ, সে শুয়ে আছে, সে ঘুমায় আছে। যাই হোক, তাকে আমি পরে দেখাচ্ছি। তুমি কি চাও আমার কাছে বলো, যা চাও তাই দিব তোমাকে। তো আমার সাধ্য মতো, আমার অনেক সামর্থ্য আছে, তুমি যা চাও তাই দিব। তো তখন মধু একটু হাঁপাইতে বলে যে সাহেব এখন আমার আসলে বলার মতো কিছু নাই, আপনি যথেষ্ট বিজ্ঞ মানুষ, আপনার যতটুকু মনে হয়, আমার অনেক পরিশ্রম হয়েছে, আমি অনেক কষ্ট করছি, আমার
শরীর বলতে আর কিছু নাই, তবে আমার সাথের মানুষদেরকেও আমার কিছু দিতে হবে এখন, যেহেতু তারা আমার সাথে ছিল, আপনি দেন। তো সাহেবের তখন তার হাতের দিকে চোখ পড়ে, বলে তোমার হাতে এটা কি পেঁচানো? তো বলতেছে এটা আমার একটা রক্ষা কবজের মতো পেঁচাইছি, এটা ওই একটা জায়গার থেকে আমি যেখান থেকে আনছি সেখান থেকে এটা সেই চুল। সাহেব আটকায় উঠে বলে তুমি করছো কি? এ তো বিশাল একটা ঘটনা ঘটায় ফেলছো তুমি, এটার জন্য তো বিশাল সমস্যা হইতে পারে। বলে যে তুমি তাদের কি কোনো কথা শোনো নাই? তোমার সাথে কি সে পিশাচের কোনো নেগোসিয়েশন হয় নাই? সে প্রেতের নেগোসিয়েশন হয় নাই? কোনো অপদেবতার কোনো নেগোসিয়েশন হয়নি তোমার সাথে? কি সে কোনো রকমের কথাবার্তা দিয়ে করে নাই? তুমি কি তার কাছে জোর করে আনছো জিনিসটা? তো সে বলে যে আমি আমার মতো আনছি সাহেব, এখন আপনি এটা নিয়ে আর কথা বলেন না, আপনি যেভাবে আমাকে এখন দেন অ্যাটলিস্ট আমাকে এমন কিছু দেন যাতে আমি ওদেরকে সুন্দর করেই করতে পারি। তো সাহেব দেখা গেল বিশাল বিচলিত হয়ে সে বললো আচ্ছা তুমি দাঁড়াও, বলে সে চলে গেল। সাহেব একটু পরে সাহেব আসলো, সে হাতে ফুল নিয়ে গেছে, সাহেব ফুল আর তার হাতে দেয়নি। একটু পর সাহেব আসছে এবং এসে দেখলো যে সাহেব তার হাতে একটা পোটলা দিল এবং পোটলার মধ্যে বলতেছে এটার মধ্যে যথেষ্ট পরিমাণে স্বর্ণালঙ্কার আছে, যেগুলো নাকি তুমি যদি তোমার সাথের মানুষদেরকে দাও, সহযোগীদের, তাদের যথেষ্ট হয়ে যাবে। তোমার জন্য আমি আলাদাভাবে দিব, সেটা আমার কাছে আছে, আমি আরও দিব। কিন্তু তুমি কিন্তু কাজটা ভালো করো নাই, তুমি যে সেই যে প্রেতের সাথে কোনো রকমের চুক্তি না করে তুমি জিনিসটা নিয়ে আসছো জোর করে, এটা তোমার চুল দেখেই বুঝতে পারতেছে হাতে, এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা ব্যাপার হয়েছে এবং এর ফলশ্রুতি খারাপও হতে পারে। তো যাই হোক মধু, তুমি যেটা করছো, কিন্তু আমি আশা করি তোমার এটার জন্য যেন আমার বিপদ না হয়, সাবধানে থেকো, তুমি যাও। তো তখন রাত হয়ে গেছে অলরেডি। তো মধু তাড়াতাড়ি ওনার থেকে সে পোটলা নিয়ে তাকে ধন্যবাদ দিয়ে সে বিদায় নেয় এবং সে আসতে ওখান থেকে যাওয়ার সময় সাহেব তাকে বলে যে তার হাতে যাতে একটা হ্যারিকেন দিয়ে দেয়। হ্যারিকেন নিয়ে মধু আসতেছে এবং তার হাতে তখনও চুলটা পেঁচানো এবং মধু ডানে বামে তাকাচ্ছে এবার গাছপালার ফাঁক দিয়ে রাত্রে আসার সময়, এবং তার কাছে ভয় লাগতেছে। হঠাৎ করে সে একটা গাছের উপর থেকে প্রচণ্ড রকমের কর্কশ চিৎকার শোনে এবং সে মনে করে যে মানে কিছু একটা ভয়ঙ্কর এখানে আছে এবং এই চিৎকার সাথে সে পরিচিত। সে বুঝতে পারছে যে এই চিৎকারটা আসছে সেই যে পিশাচের চিৎকার। সে ফট করে তাকায়, হারিকেনটা উঁচু করে ধরে, দেখে গাছের উপর কিছু নাই। একটু পরে সে বুঝে উপর থেকে বিশাল বাদুড়ের মতো দানা মেরে কিছু উঠতেছে চারিপাশে, মানে একদম চক্কর দিচ্ছে। তো মধু ভয়ে দৌড়াইতে থাকে এবং দৌড়াইতে সে বাসায় চলে আসে। বাসায় এসে সে বাসার মধ্যে তার দরজা খুলে তো দেখে তার স্ত্রী খুব চিন্তিত। সে স্ত্রীকে বলে যে তুমি এই হারিকেন রাখো। তার স্ত্রী বলে আপনার হাতে এটা কি? বলে আমার হাতে এটা যেটা হোক, এটা নিয়ে এখন তোমার আর চিন্তা করা লাগবে না, তুমি বসো, আমি আসতেছি। বলে সে দ্রুত হেঁটে যায়। বলে ওরা কোথায়? তো বলে যে ওই পাশের রুমে আছে। তো সে যে মধু যে ওই রুমের মধ্যে দরজা খুলে ঢুকে দেখে তারা বেঘরে ঘুমাচ্ছে, তার দুই অ্যাসিস্ট্যান্ট। তো তাদেরকে সে উঠায় বলে যে এই যে তোমরা উঠো। ওঠার পর তাদের হাতে সেই তার পোটলা দেয়, বলে এইটা তোমাদের পুরস্কার, তোমরা কালকে সকালে দ্রুত এখান থেকে চলে যাবা খাওয়া দাওয়া করে, তোমাদের আর এখন আপাতত দরকার নেই, আর তোমরা সাবধানে থাকবা। তো তারা বলে আচ্ছা ঠিক আছে। মধু তাদেরকে ওখানেগুলো দিয়ে সে চলে আসে তার রুমে এবং সে বেশ শ্রান্ত হয়ে যায়। শান্ত হয়ে সে বিছানায় পড়ে যে তার আর কোনো হুঁশ নাই। সে তার স্ত্রীকে বলে যে আমাদের একটু সাবধানে থাকতে হবে কদিন। তার স্ত্রী বলে আপনার হাতে এটা কি চুল? কিসের চুল? মেয়ে মানুষের চুল। বলে যে এটা নিয়ে তুমি চিন্তা করো না, এটা এখন করবেন না, এটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। এগুলো বলতে মধু আসলে এত ক্লান্ত ছিল সে ঘুমায় যায়। সে তার স্ত্রীকে বলে যে ঘুমানোর আগে শুধু বলে এই চুল কিন্তু এটা ধরো না, এটা কিন্তু ছুটাও না আমার থেকে। তো মধু ঘুমায় গেছে। কতক্ষণ ঘুমাইছে সে বলতে পারবে না। হঠাৎ করে তার ভাঙে যে তার বাসার মধ্যে দৌড়ে জোরে নখ হইতেছে। তার সেই যে বাসার যে দরজা, বেড়ার দরজা, সেটা ধপ ধপ করে মারতেছে এবং তাকে ডাকতেছে নাম ধরে। কে ডাকতেছে? অনেকগুলো পুরুষ মানুষের কণ্ঠ। তো মধু লাফ দিয়ে উঠে, তার স্ত্রীও লাফ দিয়ে উঠে কী হয়েছে তো যায় দরজার কাছে, যে দরজা খুলে দেখে যে সেই সাহেবের অফিসের লোকজন, মানে সেখানের মধ্যে সেই যে পাহাড় মানে প্রহরী টাইপের লোকজন যারা আছে ওখানে, যারা সোলজার, এরা কয়েকজন দাঁড়ায় আছে। তাকে বলে যে সাহেব তোমাকে এক্ষুনি নিয়ে যেতে বলছে। তো সে বলে যে আমি এক্ষুনি কেমনে যাবো? বলে এক্ষুনি যাবা তুমি, তোমাকে এখনই যেতে হবে। তো যাই হোক মধু সেই তার হাতের চুলটাকে সে ওখানে খুলে ফেলে। সে হাতের চুলটা সাথে নেয় না, সে তার স্ত্রীর কাছে রাখে, কারণ সে ভয় পায় যে তার পরিবারের কোনো ক্ষতি হবে। তো সেটা রাখার পরে তাকে দেখালো যে সে গার্ডরা ধরে 2 হাত ধরে নিয়ে যাচ্ছে। তাদের ব্যবহার বেশ রূঢ়। তো সে বারবার জিজ্ঞেস করে কি হয়েছে, আমাকে কেন এইভাবে ডাকতেছে, কি ব্যাপার? বলে চলো।
তো মধু যায়, তাকে নিয়ে যায় সে সাহেবের সেই বাংলোতে। তো দেখতেছে বাংলোতে বেশ আলো জ্বলতেছে। তো মধু যে ঢোকার পর বলে যে তোমাকে 2 তলায় নিয়ে যেতে বলছে। তো 2 তলায় নিয়ে যায়, দেখে যে সাহেবের বেডরুমে তাকে সামনে নিয়ে সাহেবকে ডাকতেছে যে ওখান থেকে। তো সাহেব বের হয়ে আসে ঘর থেকে, এসে বলে, তার দিকে তাকায় থাকে এক দৃষ্টিতে, বলে আসো, বলে মধুকে ভিতরে নেয়, তাদের সবাইকে বলে বাইরে দাঁড়াও, বলে মধুকে ভিতরে নিয়ে যায়। তো মধু ঢুকে দেখতেছে সাহেবের ঘর, বিছানার মধ্যে শুয়ে আছে তার স্ত্রী, সাহেবের স্ত্রী শুয়ে আছে, গায়ে চাদর টানা, এবং চেয়ারের মধ্যে ইজি চেয়ারে সাহেব বসেছিল। তো সাহেব তাকে বলতেছে, মধু তুমি আমার স্ত্রীর কাছে যাও, মাথার কাছ থেকে চাদরটা নামাও, সে অসুস্থ, তুমি দেখো, তাকে একটু দেখো। তো মধু বলতেছে যে কি হয়েছে, বলে দেখো তুমি একটু দেখো। তো মধু থতমত খেয়ে বলতেছে যে সাহেব আমি তো অনেক ক্লান্ত, আমি কি এখন দেখতে পারবো, আমার মাথায় কাজ করতেছে না। বলে তুমি দেখো, মানে এমন কণ্ঠে তাকে বলছে, মধু একটু হয়ে যায়। তো মধু আস্তে করে গিয়ে চাদরটা সরায়, মাথার কাছ থেকে চাদরটা আস্তে করে সরায় মধুর মানে একদম মানে সারা শরীর কাটা দিয়ে ওঠে, ভয়, সে কেঁপে ওঠে। কারণ সাহেবের যে স্ত্রী, তার মাথাটা টোটালি ঘোরানো, মানে তার ঘাটটা ভাঙা, কেউ টুইস্ট করে দিছে এরকম। তো মধু ভয়ের চোটে আটকে উঠে পিছনে যায়। সাহেব বলছে, দেখছো তুমি কি করছো? মধু বলে যে সাহেব আমি কোথায় কি করলাম, আমি এটা কেমনে কি করছি? বলে তোমার জন্য এটা হয়েছে, তোমার কাছে ওইখানে সেই জিনিস হয়তো কোনো কিছু চাইছিল, তুমি তাকে দাও নাই, তুমি তার নিয়ে আসছো, চুল নিয়ে আসছো কেটে, এর জন্যই এই জিনিসটা এরকম হয়েছে। তো সে বলতেছে যে সাহেব কিভাবে হইলো এটা? তো সাহেবের গলা টলা কণ্ঠ ভেঙে আসতেছে এবং ক্রোধ বোঝাচ্ছে, তার দাঁত কিটমিট করতেছে। বলতেছে তখন তুই শুরু করলো কথা বলা, যে তোর এই ফুল নিয়ে আমি এসে আমার স্ত্রীকে দেখাইছিলাম, আমার স্ত্রী ফুল নিয়ে খুব অন্যরকম আহ্লাদি হয়ে গেছিল, এবং সে ফুলটাকে সে নাকের কাছে নিয়ে শুকে তার বিছানার পাশে রাখছিল। এইটা দিয়ে আমাদের অন্য কাজ করার কথা ছিল, আমরা একটা সাধনা করতেছিলাম। যখন তোর এই ফুল এখানে রাখছি, তারপর আমি ওদিকে গেছি, একটু পরে আমি দেখলাম আমার স্ত্রী ঘর থেকে বের হয়ে নিচে চলে গেল, আমি তার পিছনে গেছি, গিয়ে দেখলাম সেই বনের মধ্যে, গাছপালার মধ্যে আমার স্ত্রী ঢুকে গেল, কিন্তু সে আসলে আমার স্ত্রী না। একটা দাঁত মুখ খিচে একটা ভয়ঙ্কর একটা খিস্তি খেয়র করলো আমার সামনে, এবং তারপর সে ঢুকে গেল সে বনের মধ্যে। আমি যখন ফিরে আসছি, এসে দেখি আমার ঘরের মধ্যে এই ফুলও নাই, আর আমার স্ত্রীর এই অবস্থা, বিছানার মধ্যে শুয়ে আছে, তোলে আজকে আমি গুলি করে মারবো, বলে সাহেব যে একদম তার কোটের ইসের থেকে বন্দুক বের করে, পিস্তল বের করে তাকে গুলি করতে যায়। তো তখন মধু বারবার বলতেছে যে সাহেব আমাকে গুলি করে কি লাভ, আমি কি জানি আমার নিজের বাঁচার দরকার ছিল, আমার ফুল আপনার আনা দরকার ছিল, আমি তো আপনাকে নাও করতে পারি নাই, আমি যেটা পারবো না, আমি তো কাজের যোগ্য লোক ছিলাম না। তো সে সাহেবকে এইভাবে বলতে থাকে, দেখা যায় সাহেব প্রচণ্ড রূঢ় হয়েও সে একসময় নরম হয়ে যায়। তখন তাকে বলে গেট আউট, বেরো তুই এখান থেকে, তুই এখনই এমনি শেষ হবি, তুই বেরো এখান থেকে, বলে তাকে বলে গেট আউট, এক্ষুনি বেরিয়ে যায় এখান থেকে। তাই বলে তো সাহেব দেখা গেল যে সেই বন্দুকটা রেখে মাথা নিচে করে জোরে চিৎকার করে কাঁদতেছে সাহেব। তো মধু বের হয়ে যায় ঘর থেকে বের হয়ে যায়। তো হয়তো গার্ডরা সব শুনছে, জানে বা কিছু, তারা আর কিছু বলে না। তো মধু দৌড় দিয়ে বের হয়ে ওখান থেকে যেতে থাকে। তো মধু যখন নাকি ওই সেই রাস্তা দিয়ে, তার হাতে কোনো বাতি নাই, কিছু নাই, তো সে যখন নাকি ওই রাস্তা যেতে থাকে, তখনই সে দূর থেকে, মানে তার বাসার কাছাকাছি যখন চলে আসে, দেখে তার বাসার একটা পাশে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। তো মধু প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং খুব মানে দ্রুত সে মানে দৌড়ানো শুরু করে। তো দৌড়াতে একসময় সে তার বাসায় বাসার মধ্যে উঠে দেখছে যে আগুন দিয়ে একটা পাশ পুরো পুড়তেছে, দাউ দাউ করে পুড়তেছে। এবং সে যে তার যে মূল দরজাটা খুলে দেখে তার স্ত্রী বিছানার উপরে বসা, এবং মানে কেমন করে বসে আছে, এত ওই পাশে আগুন জ্বলতেছে, তার স্ত্রী একদম সোজা হয়ে বসে আছে, মানে তার স্ত্রী মানে নড়াচড়াও নাই, এবং তার চুলগুলো ছাড়া। তো সে যখন নাকি তার স্ত্রীর কাছে যায়, বলে কি হয়েছে, বলে সে তার চেহারাটা সোজা করার চেষ্টা করে, মানে চেহারা মুখের উপর থেকে এই যে চুল টুল সরায় ঠিক করার চেষ্টা করে, তখন দেখে তার স্ত্রীর চেহারাটা একদম বিকৃত হয়ে গেছে এবং দাঁত মাত খিচে আছে। তার স্ত্রী তাকে প্রচণ্ড জোরে একটা চড় মারে। চড়ের মানে এই চড়টা খেয়ে আসলে মধুর মানে মাথা একদম গুলায় যায়। সে বুঝতে পারে যে এটা আসলে সে তার স্ত্রীকে দেখে নাই, বা তার স্ত্রীর উপর কিছু ভর করছে।
তো যাই হোক, সে তখন ভালো মতো তাকায়, দেখে তার স্ত্রী খুব রোষ নিয়ে তার দিকে তাকায় আছে, তার বাসার পিছনে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। তো মধু কোনো মতে তার স্ত্রীকে টেনে নামানোর চেষ্টা করে, দেখে অনেক তার স্ত্রীর ওজন শক্তি, মানে তাকে ছোটাইতে পারতেছে না। তো মধু তখন মন্ত্র পড়তে থাকে এবং সে এক পর্যায়ে তখন বলে যে আমি সব, মানে আমার যত অপরাধ আছে এর জন্য মাফ চাইতেছি মহাসৃষ্টির কাছে, মহাসৃষ্টিকর্তা যিনি আছেন তার কাছে মাফ চাইতেছি আমার সমস্ত গুনার জন্য, আমি প্রায়শ্চিত্ত করতে চাই, আমাকে মাফ করে দেন, আমাকে বাঁচান। এরকম করে সে দোয়া করতে থাকে, মানে সে তখন প্রার্থনা করতে থাকে। প্রার্থনা করতে করতে সে ঘর থেকে বের হয়ে আসে দৌড় দিয়ে তার স্ত্রীকে নিয়ে জোর করে, এবং আনার পর দেখে তার স্ত্রী মানে নেতায় গেছে পুরা, এবং সে বাসার নিচে তার স্ত্রীকে রেখে চিন্তা করে তার সাথের লোকজন কই। তো স্ত্রীকে মাটির মধ্যে শোয়ায় রেখে সে দৌড় দিয়ে যায় ঘরের ওই অংশে, সেখানে গিয়ে দেখে যে ওই দুজনও একদম মনে হয় যে মানে শরীর অসাড় হয়ে পড়ে আছে। তো দেখলো যে সে তাদের শরীরে নিঃশ্বাস আছে কিন্তু তারা অসাড় হয়ে গেছে। তো সে তাদেরকেও টেনে টেনে নামায় মধু, এর মধ্যে তার বাড়ির অর্ধেক পুড়ে গেছে। যাই হোক, সবাইকে নামায় সেখানে রাখে, এর মধ্যে তার পুরো বাড়িটা পুড়তে থাকে। যাই হোক, এরকম এক সময় বাড়ি পুড়ে যায়, দিনের আলো ফুটে। তারপর সে দেখে তার স্ত্রীকে চিকিৎসা করতে যায়, দেখে সে যতটুকু জানতো দেখে যে আস্তে ধীরে তার স্ত্রীর আসলে আর তেমন কিছু হয় না। তার স্ত্রী ফেল করে তাকায় থাকে, এবং তার স্ত্রী আসলে একটা পুরোপুরি একটা অনেকটা যেমন মানুষ যেমন কোমায় চলে গেলে যেরকম হয় সেরকম একটা অবস্থায় চলে গেছে। তাকায় দেখে সারা শরীর প্যারালাইসিস। মধু অনেক চেষ্টা করে, বিভিন্ন রকমের ওষুধ দিয়ে অনেকভাবে চেষ্টা করে তাকে চিকিৎসা করার। তো একটা সময় তার স্ত্রীর কিছুটা বোধ আসে, কথাবার্তা বলতে পারে, একটু চলাফেরা করতে পারে, স্বাভাবিক আসে। এর মধ্যে মধু তার মতো প্রায়শ্চিত্ত করতেছিল, সবসময় সে সবসময় ক্ষমা চাইতো। এবং তার সাথে যে দুইজন ছিল তারা কিন্তু সুস্থ হয়ে গেছিল কিছুদিন পরে, তারা ওইভাবে কয়েকদিন থাকার পরে সুস্থ হয়ে গেছিল। তো মধু নেই ক্ষমা চাইতো, এবং এক সময় সে এক দরবেশের কাছে যে নিজের প্রায়শ্চিত্তের কথা বলে, এবং সে অনেক ক্ষমা চায়। এর মধ্যে তার স্ত্রী আর একটু বেটার হয়। তো এইভাবেই মধুর এই জিনিসটা কেটে যায়, এবং সে আজও জানে না, মধু তখনও জানতো না আর কি, মধু তো এখন নাই পৃথিবীতে। তো সে জানতো না যে চুলটা কোথায় গেছিল এবং কিভাবে কি হয়েছিল তার বাসাতে, এবং সেই সাহেবের কাছ থেকে কিন্তু ফুলটাও নিয়ে গেছিল সেই জিনিসটা। তো তার মানে যেখান থেকে সে ফুল আনছিল বা তন্ত্রকতা করছিল সেটাও ওইভাবে করে ফুলটা নিয়ে চলে গেছে। তো যাই হোক, এই ছিল অনিল রবির পাঠানো ঘটনা। বেশ